ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ পার্থ মুখার্জি। তো তোমরা আমার আগের ভিডিওতে অলরেডি ক্লাসিক এক্সামিনেশন পার্ট 1 2023 সেশন 1-এর সলিউশন দেখে নিয়েছো। তো এখন আমরা সেশন 2-তে যে সমস্ত ম্যাথস কোশ্চেন আছে সেই সমস্ত ম্যাথস কোশ্চেন সলভ করব। তো চলো চলে যাই প্রথম প্রশ্নে ডাইরেক্ট। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31-এ কী বলা হয়েছে যে দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা হয়। তাহলে ফার্স্ট পাইপ ধরলাম এ পাইপ, যেটি ভর্তি করছে 20 মিনিটে, বি পাইপও ভর্তি করছে, এটি করছে 24 মিনিটে। এবার বলা হয়েছে সি পাইপ নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। তাহলে সি পাইপ বা যে পাইপটি ধরলাম খালি করে তাকে সি পাইপ নাম দিলাম, যেহেতু খালি করে তাই মাইনাস সাইন দিয়েছি। সে কতক্ষণে খালি করে আমার এখানে বলা নেই, বলা হয়েছে সে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করে। খুব ভালো কথা। এবার দেখতে পাচ্ছি না একসাথে এই তিনটে পাইপ কাজ করে, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হয় 15 মিনিটে। তার মানে এ পাইপও খোলা ভর্তি করছে, বি পাইপও ভর্তি করছে, আর সি পাইপ কী করছে না খালি করছে। সি পাইপ কী করছে না খালি করছে। তাই এই তিনজনের যদি চালু থাকে তাহলে দেখছি 15 মিনিটে কী হচ্ছে না ট্যাঙ্কটি ভর্তি হচ্ছে। তাহলে আবার দেখি, তাহলে 20, 24 আর 15 এলসিএম করলে আমি কী পেয়ে যাব না 20, 24 আর 15 এলসিএম করলে আমি পেয়ে যাব টোটাল ওয়ার্ক, মানে টোটাল ট্যাঙ্কটির ক্যাপাসিটি। তাহলে 20, 24 আর 15 এলসিএম তুমি বলবে দাদা 120, তাই তো। তাহলে 120/20 করলে এর এফিসিয়েন্সি পাবো, দ্যাট ইজ 6। 120/24 দ্যাট ইজ 5, সেটি হচ্ছে বি এর এফিসিয়েন্সি। আর 120/15 দ্যাট ইজ 8, আর এই 8 হচ্ছে কার এফিসিয়েন্সি না এ, বি এবং সি এর মিলিত এফিসিয়েন্সি, যেখানে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 6 + 5 11। তাহলে 8 কেন কম কেন? এই কম হওয়ার কারণ হচ্ছে সি খালি করে, তাই এর নেগেটিভ এফিসিয়েন্সি। তাহলে নেগেটিভ এফিসিয়েন্সি কতটা না 11 ছিল, 6 + 5 দেখেছিলাম 11 হচ্ছে, কিন্তু এখানে 8 পেয়েছি মিলিত হবে। তার মানে সি এর ভ্যালু কত না -3। সি এর ভ্যালু কত না -3। তার মানে সি এর নেগেটিভ এফিসিয়েন্সি হচ্ছে -3। তার মানে সি এর এফিসিয়েন্সি আমি বলতে পারি 3, কারণ সে খালি করছে বলে তার আমি নেগেটিভ নিয়েছি। তাই 3-এর সি এর এফিসিয়েন্সি আমি কত পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম। এবার দেখতে পাচ্ছি যে টোটাল 120 হচ্ছে ক্যাপাসিটি, তাহলে 3 হচ্ছে সি এর এফিসিয়েন্সি। তাহলে কত সময় লাগছে সি এর না 120/3, 120/3 দ্যাট ইজ 40 মিনিট টাইম লাগছে সি এর পুরো ট্যাঙ্কটা খালি করতে। আর সি 1 মিনিটে 3 গ্যালন জল খালি করে, তাহলে 40 মিনিটে কত গ্যালন জল খালি করবে? তাহলে 40 × 3 120 গ্যালন। আর এই 120 গ্যালনই হচ্ছে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি, বা ট্যাঙ্কটিতে কত গ্যালন জল ধরে সেটি বলবো কি না 120 গ্যালন। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 33। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 33-তে। সেখানে বলা হয়েছে এক ব্যক্তি 45 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে যদি সে মোট সময়ের 2/3 মধ্যে, তাহলে মোট সময় কত 45 মিনিট, এর 2/3 কত হবে না 45 × 2/3 করলে হয় 30 মিনিট। তাহলে 30 মিনিট টাইমে সে যদি অর্ধেক দূরত্ব অতিক্রম করে, মানে 6 কিলোমিটার অর্ধেক মানে কত 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। এবার কী বলা হলো, তাহলে অবশিষ্ট সময়, তাহলে অবশিষ্ট সময় কত পড়ে আছে না 45 - 30 দ্যাট ইজ 15 মিনিট। তাহলে এই 15 মিনিট টাইমে বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে তার গতিবেগ কত হবে? তাহলে অর্ধেক দূরত্ব মানে 3 কিলোমিটার, তাহলে 3/15 মিনিট আছে, মিনিটকে আমার ঘন্টায় ট্রান্সফার করতে হবে, কারণ এখানে কিলোমিটার/ঘন্টায় আমার আনসার চেয়েছে। তাহলে ঘন্টায় করলে কী হবে 15/60 করবো, তার মানে 3 × 60/15 অ্যান্ড দ্যাট ইজ 12 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 34-এ কী বলা হয়েছে, এ একটি কাজের হাফ অংশ করে 5 দিনে। তাহলে হে হাফ কাজ যদি 5 দিনে করে তাহলে পুরো কাজ কত দিনে করবে? 5 × 2 10 দিনে। বি ওই কাজে 2/5 অংশ করছে 6 দিনে, তাহলে বি পুরো কাজটা করতে কত সময় লাগবে না 6 × 5 2, 6 × 5 2 মানে কত 15 দিন। তাহলে এ একা করছে 10 দিনে, বি একা করছে 15 দিনে পুরো কাজটি। তাহলে এ আর বি একসঙ্গে করলে কাজটি কত দিনে শেষ হবে? তুমি বলে দাও 10 × 15/10 + 15 দ্যাট ইজ 25। 5 দিয়ে কাটাকুটি করো, তাহলে 3 দুগুণে 6 দিন। তার মানে অপশন বি হবে এই প্রশ্নের সঠিক আনসার। 6 দিনে তারা একসঙ্গে কাজটি সম্পন্ন করবে। কোশ্চেন নাম্বার 35-এ কী বলা হয়েছে, একটি সিরিজ মিসিং নাম্বার নির্ণয় করতে হবে। দেখো সিরিজটা কীরকম, 4 থেকে 9 হয়েছে, 9 থেকে 17, 17 থেকে 35। আচ্ছা, তাহলে যখনই দেখছি 4 থেকে 9, তার মানে আমার মাথায় এটা আসবে যে 4কে 2 দিয়ে গুণ করলাম 8, প্লাস 1 যোগ করলেই 9 পাই। তাহলে তো আমার 9কে 2 দিয়ে গুণ করে +1 করলে 18 পাওয়া উচিত, 17 কেন? আচ্ছা, তার মানে এখানে -1 করা হয়েছে, তাই এখানে 17 পেয়েছি। সিমিলারলি দেখো আবার 17কে 2 দিয়ে গুণ করে আবার +1 করে আমি 35 পাচ্ছি। তার মানে কি প্রথমে
ইন্টু টু প্লাস ওয়ান, তারপর ইন্টু টু মাইনাস ওয়ান, আবার ইন্টু টু প্লাস ওয়ান, তারপর আবার ইন্টু টু মাইনাস ওয়ান, তার মানে 35 ইন্টু টু মাইনাস ওয়ান, দ্যাট ইজ 69 হবে এই প্রশ্নের সঠিক আনসার, অপশন ডি। কোশ্চেন নাম্বার 37, 240 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে। আর ট্রেন যখন কোনো পোলকে অতিক্রম করে তখন সে নিজের দূরত্ব অতিক্রম করে, তাহলে ট্রেনটি 240 মিটারই অতিক্রম করছে 24 সেকেন্ডে। তাহলে ট্রেনটির স্পিড কত? ট্রেনটির স্পিড হচ্ছে 240/24, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। এবার ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে যার লেন্থ 650 মিটার, তখন সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 650 প্লাস 240 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। কত সময় নেবে সেটা আমার নির্ণয় করতে হবে। তাহলে সে তার নিজের স্পিডে অতিক্রম করবে, তার নিজের স্পিড কত? 10 মিটার পার সেকেন্ড, তাহলে বাই 10 করলেই আমার আনসার। তাহলে 65 প্লাস 24 করলে কত হয় না 89, অপশান বি 89 সেকেন্ড হবে এই প্রশ্নের সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 38, এক ব্যক্তি ও তার পুত্রের বয়স অনুপাত 7:3 বলা হয়েছে, তাই তো? তাহলে তাদের বয়সের অনুপাত 7:3 বলা হয়েছে, তাদের বয়সের গুণফল বলা হয়েছে 756। তাহলে ব্যক্তির বয়স যদি 7x হয় আর পুত্রের বয়স যদি 3x হয়, তাহলে আমি বলতে পারি 7 × 3 21x² = 756। তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালু পেতে পারি। দেখতে পাচ্ছি 7 × 3 21 দিয়ে ভাগ করলে x² ভ্যালু পাবো কত না 756/21 করলে কত হচ্ছে গো? আমি এখানে দেখতে পাচ্ছি 36 হচ্ছে, 36। তাহলে এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু হবে 6। নির্ণয় করতে হবে কি 6 বছর বা তাদের বয়স অনুপাত। তাহলে এক্সের ভ্যালু যদি 6 হয়, তাহলে বর্তমানে তাদের বয়স কত? 6 7 42 আর 6 3 18। তাহলে 42 হচ্ছে ব্যক্তির বয়স এবং তার পুত্রের বয়স 18। তাহলে 6 বছর পরে তার 6 করে বৃদ্ধি পাবে, তার মানে 6 বছর পরে ব্যক্তির বয়স হবে 48, পুত্রের বয়স হবে কত না 24। তাহলে 24 2 48, মানে 2:1, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 40, কী বলা হয়েছে? স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিমি/ঘন্টা, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা। নৌকাটি 12 মিনিটে স্রোতের অনুকূলে কত দূরত্ব অতিক্রম করবে? এর থেকে সহজের প্রশ্ন হয় না। নৌকার গতিবেগের সঙ্গে স্থির জলে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ করলে আমি পেয়ে যাবো কি না স্রোতের অনুকূলে তার বেগ। স্রোতের অনুকূল মানে কি ডাউনস্ট্রিমে। ডাউনস্ট্রিম বেগ কত তাহলে হলো 15 + 3 18 কিলোমিটার/ঘন্টা। এবার কী বলা হয়েছে? 12 মিনিটে স্রোতের অনুকূলে কত দূর অতিক্রম করবে। তাহলে দেখো কিলোমিটারে নির্ণয় করতে হবে, তাহলে 12 মিনিটকে আমি ঘন্টা করে নিই। তার মানে আমরা সবসময় জানি যে ডিস্টেন্স সমান কি, ডিস্টেন্স সমান কী হয় না ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। তার মানে 18 × 12/60, বা সেটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। 6 দিয়ে কাটাকুটি করো, 6 3 18, 6 10 60, আর গুণ করো, আর কাটাকুটি করার দরকার নেই। 12 3 36/10, দ্যাট ইজ 3.6, অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 41, যদি 500 টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা হয়, তাহলে বাৎসরিক শতকরা সুদের হার কত? তাহলে 4 বছরের সুদ পাচ্ছি কত? 100 টাকা। তাহলে 500 টাকায় 100 টাকার সুদ। তাহলে এসআই পার্সেন্টেজ কত গো? এসআই পার্সেন্টেজ হচ্ছে 100/500 × 100, দ্যাট ইজ 20%। তাহলে 20% হচ্ছে এসআই পার্সেন্টেজ। তাহলে আমার কি বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে? তাহলে 20%কে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমি পেয়ে যাবো বার্ষিক সুদের হার, দ্যাট ইজ 5%। কনসেপ্ট আমি আগের প্রশ্নেই বলেছি, ঠিক সেশন 1-এ এই কনসেপ্টের উপর বেশি একটা প্রশ্ন ছিল যে এসআই পার্সেন্টেজ আমরা কী করে নির্ণয় করি না আর পার্সেন্টেজ ইন্টু টি করে। তাহলে আর পার্সেন্টেজ আমার নির্ণয় করতে হবে, টি এর ভ্যালু বলা হয়েছে 4, তাই তো? আর এসআই পার্সেন্টেজের ভ্যালু বলা হয়েছে 20%। ব্যাস, এর থেকে ইজি প্রশ্ন আমার মনে হয় না হয় বলে। নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 18 দ্বারা বিভাজ্য? তাহলে নর্মাল এলসিএম পদ্ধতিতে আমি এই প্রশ্নের সলিউশন করতে সবসময় বারণ করি। সবসময় কী বলে? ডিভিসিবিলিটি চেক করো। তাহলে এই 4টে অপশানের মধ্যে আমাকে সেই অপশানটা খুঁজতে হবে যে 12 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 15 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 18 দিয়েও পুরোপুরি ভাগ যায়। দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশানের ইউনিট ডিজিট হচ্ছে 5 অথবা 0, তার মানে 5 দিয়ে তো অবশ্যই ভাগ যাবে। দেখো 3 দিয়ে ডিভিসিবিলিটি চেক করে দেখি। তাহলে 3-এর ডিভিসিবিলিটি চেক করে দেখছি আমি এই অপশান এ, এখানে প্রত্যেকটা ডিজিটের সাম কত হচ্ছে 1 + 0 + 0 + 1 + 0, তার মানে 1 + 1 2, তার মানে এই তো 3 দিয়ে ভাগ যায় না, তাই আনসার হতেই পারে না। সিমিলারলি অপশান বি 5 আর 1 6 আর 1 7, এও আনসার হতে পারে না। অপশান সি 2 আর 1 3, এ হতে পারে। আর অপশান ডি 8 আর 1 9, এ হতে পারে। কিন্তু আমার শুধু দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ গেলে হবে না, 9 দিয়েও ভাগ যেতে হবে। দেখো 18 আছে, 9 দিয়ে 18, তাহলে 9 দ্বারা ডিভিসিবিলিটি হতে হবে। তাহলে 2 + 1 3, তার মানে 9 দিয়ে ডিভিসিবল নয়। একমাত্র 8 + 1 9, এই হচ্ছে 9 দিয়ে ডিভিসিবল, তার মানে অপশান ডি হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 44,
বলা হয়েছে এ বি এর এ বি এর 3 গুণ কর্মক্ষম। বাংলাটা খুবই বাজেভাবে লেখা আছে, ইংলিশে পড়ে দেখো। বলা হয়েছে এ ইজ 3 times অ্যাজ গুড অ্যাজ বি অ্যান্ড দেয়ার ফল অ্যাবেল টু ফিনিশ এ ওয়ার্ক 80 days লেস দ্যান বি। আচ্ছা, এই কথাটির মানে হচ্ছে যে এ বি এর কর্ম বি এর থেকে 3 গুণ কর্মক্ষম। এর মানে হচ্ছে এদের এফিসিয়েন্সি রেশিও কত না A/B, এদের এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 3:1। ঠিক আছে, এদের এফিসিয়েন্সি রেশিও কত 3:1, বা আমরা বলতে পারি কি এ সমান হচ্ছে 3B। এ সমান হচ্ছে 3B। তার মানে এই কথাটি থেকে আমরা বলতে পারি যে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 3:1। তাহলে এফিসিয়েন্সি রেশিওর ঠিক অপোজিটই হয় কি না ইনভার্সই হয় কি না টাইম রেশিও। তাহলে এফিসিয়েন্সি রেশিও 3:1 হয়, তাহলে টাইম রেশিও কত হবে? টাইম রেশিও হবে 1:3। এটি হচ্ছে যে টাইম রেশিও। তার মানে এর যদি 1 ইউনিট টাইম লাগে, বি এর 3 ইউনিট টাইম লাগছে। কত বেশি লাগছে? 2। ঠিক আছে, বা এর কত কম লাগছে সেটি হচ্ছে 2। এখানে বলা হয়েছে এ বি এর থেকে 80 দিন কম সময়ে কাজ শেষ করে, তাহলে 2 এর ভ্যালু বলা হয়েছে 80। 2 এর ভ্যালু বলা হয়েছে 80, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 40। 1 এর ভ্যালু কত হবে? 40। 3 এর ভ্যালু কত হবে? 120। তাহলে এ 140 দিনে পুরো কাজটি শেষ করছে, বি 120 দিনে পুরো কাজটি শেষ করছে। তাহলে একসঙ্গে করলে কতদিনে শেষ করবে? একসঙ্গে করলে কতদিন শেষ করবে না 40 × 120, 40 × 120 বাই 40 + 120, দ্যাট ইজ 160। কাটাকুটি যাচ্ছে এখানে 4 দিয়ে, তাহলে 30 দিনে অপশন সি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্নে চলে যাই, কোশ্চেন নাম্বার 48। কি বলা হয়েছে? স্টার্টেড বিজনেস উইথ 30,000 অ্যান্ড আফটার 4 months বি জয়েন উইথ এ অ্যাজ হিজ পার্টনার। আফটার এ ইয়ার দ্য প্রফিট ইজ ডিভাইডেড ইন দ্য রেশিও 2:3। হোয়াট ইজ বিস কন্ট্রিবিউশন ইন দ্য ক্যাপিটাল? খুব ভালো কথা। তাহলে এ বিজনেস স্টার্ট করেছে, ঠিক আছে, আর 4 মাস পর বি তাকে জয়েন করেছে। তার মানে এর টাকা পুরো 12 মাস খেটেছে। 1 বছর পর আমার প্রফিট রেশিও বলা হয়েছে। তার মানে এর কত টাকা ছিল? 30,000 টাকা। এ 30,000 টাকা নিয়ে পুরো 12 মাস কী করেছে না বিজনেসে খাটিয়েছে। বি জয়েন করেছে 4 মাস পরে, তার মানে বি এর টাকা 8 মাস ছিল এই বিজনেসেই। তাহলে বি কত টাকা নিয়ে এসেছিলো সেটা আমরা জানি না। তাহলে এই যে রেশিওটি হবে, রেশিওটি হবে কি এদের প্রফিট রেশিও, দ্যাট ইজ 2:3। ব্যাস, এখান থেকেই আমি জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখো কাটাকুটি করে ফেলি। দেখতে পাচ্ছি আমি এখানে 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 4 3 12, 4 2 8, তাই তো? ব্যাস, এবার দেখো 2কে দিয়ে এখানে হচ্ছে 15,000। ব্যাস, তাহলে জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কত হবে না 15,000 ইন্টু 3 × 3 বাই 2 তাহলে 2কে দিয়ে এখানে কাটাকুটি যাচ্ছে আর একবার, 2 সাথে 14 75 7500। তাহলে 75 × 9, 75 × 9 করলে কত হয় না 9 5 45, 5 থেকে 4, 9 সাথে 63, 4 67, মানে 67500। দ্যাট ইজ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই কোশ্চেন নাম্বার 50। বলা হয়েছে ভেন্ডার losses the selling price of 4 oranges on selling 36 oranges। 36টি কমলালেবু বিক্রি করে যে পরিমাণ লোকসান করেন তা 4টি কমলালেবু বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে যখনই আমি কোয়ান্টিটিতে প্রফিট বা লস নির্ণয় করতে যাব, তখনই আমার মনে রাখতে হবে যে এই যে 36টি কমলালেবু সে বিক্রি করেছে এবং 4টি কমলালেবু সে কী করেছে? লস করেছে। তার মানে মনে রাখবো কোয়ান্টিটিতে বিচার করলে 36 + 4ই হবে এর কস্ট প্রাইস। আর কত লস হয়েছে না 4টে, তাহলে 4/36 + 4 এটাই হবে আমার লস পার্সেন্টেজ। দ্যাট ইজ ইন্টু 100 করতে হবে পার্সেন্টেজ নির্ণয় করতে গেলে। তাহলে 4/40 ইন্টু 100, দ্যাট ইজ 10% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। আর যদি আমি টাকা দিয়ে বিচার করতে চাই তাহলে এরকমভাবে ভাবতে পারি যে 36টি কমলালেবু আমি বিক্রি করেছি, তাই 36টি অরেঞ্জ আমি বিক্রি করেছি। তাহলে 36টি অরেঞ্জের যদি সেলিং প্রাইস 36 টাকা হয়, তাহলে 4টে অরেঞ্জের সেলিং প্রাইস কত? 4 টাকা, তাই তো? তাহলে 36 টাকা যদি সেলিং প্রাইস হয় আমার লস হচ্ছে কত? 4 টাকা। তার মানে সিপি কত হবে গো না 36 + 4 40, তাহলে এটাই সিপি। তাহলে সিপির ওপরে সবসময় লস বা প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট হয়। তাহলে লস পার্সেন্টেজ কত হবে না 4/40 × 100, দ্যাট ইজ 10%।
অপশান এ হয়ে গেল এই প্রশ্নের সঠিক আনসার। তাহলে দুই উপায়ই করতে পারি, যেটা তোমাদের পছন্দ হবে। কোশ্চেন নম্বর 54-এ বলা হয়েছে ট্রেন স্টার্টস ফ্রম হাওড়া অ্যাট 8 AM অ্যান্ড রিচেস বর্ধমান অ্যাট 12 noon। খুব ভালো কথা। তাহলে দুটি ট্রেনের গল্প এখানে দেখতে পাচ্ছি। প্রথম ট্রেনটি দেখতে পাচ্ছি কটায় হাওড়া থেকে ছাড়ছে গো, 8টার সময়। আর বর্ধমানে পৌঁছচ্ছে কটায়, না 12টার সময়। তাহলে 8টার সময় ছাড়লো, 12টার সময় পৌঁছালো, ঠিক আছে। সেকেন্ড ট্রেনটি 1 ঘন্টা পরে বর্ধমান থেকে ছেড়েছে, মানে 9টার সময়, কিন্তু পৌঁছেছে কিন্তু 12টায়, ঠিক আছে। এবার বলা হয়েছে তারা কোন সময় মিট করবে। তাহলে এই ধরনের প্রশ্নের কনসেপ্ট হচ্ছে আমাকে একটা ডিস্টেন্স ভেবে নিতে হবে। দেখো প্রথম ট্রেনটি কত টাইম লাগছে, না 8টার সময় ছাড়ছে, সকাল 12টায় পৌঁছাচ্ছে, মানে 4 ঘন্টা টাইম নিচ্ছে। আর দ্বিতীয় ট্রেনটি 9টার সময় যাত্রা শুরু করছে, 12টায় পৌঁছাচ্ছে, মানে 3 ঘন্টা টাইম নিচ্ছে। তাহলে 4 আর 3-এর এলসিএম কত, 12। তাহলে আমি ধরে নেবো যে হাওড়া আর বর্ধমানের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমার 12D। ঠিক আছে, 4 আর 3 এলসিএম কত, 12। তাহলে 12 কোনো একটা গুণিতক ধরে নিলাম আমাদের ডিস্টেন্স সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে 4 ঘন্টায় যদি প্রথম ট্রেনটি ফার্স্ট ট্রেনটি 4 ঘন্টায় 12D যাচ্ছে, তাহলে এর বেগ কত, তুমি বলতে 12D/4, দ্যাট ইজ 3D, ঠিক আছে, 3D ইউনিট পার আওয়ার, ঠিক আছে। সেকেন্ড ট্রেনটি কত যাচ্ছে, না 12D যাচ্ছে, সময় নিচ্ছে কত গো, সময় নিচ্ছে 3 ঘন্টা। তার মানে হচ্ছে 4D হচ্ছে এর স্পিড কত, 4D। এবার দেখো সেকেন্ড ট্রেনটি 9টায় যাত্রা শুরু করেছে, প্রথম ট্রেনটি 8টায় যাত্রা শুরু করেছে। তাহলে এই প্রথম ট্রেনটি 1 ঘন্টা 8টা থেকে 9টার মধ্যে কিছুটা পথ এগিয়ে গেছে। তাহলে প্রথম ট্রেনটি আমি জানি যে 3D ডিস্টেন্স যায় 1 ঘন্টায়, স্পিড কত, 3D ইউনিট পার আওয়ার। তার মানে টোটাল 12Dর মধ্যে অলরেডি 3D সে এগিয়ে গেছে। তাহলে পড়ে আছে কত, 9D। তাহলে যখন 9D ডিস্টেন্স পড়ে আছে প্রথম ট্রেনের যাত্রা করার, ঠিক তখনই সেকেন্ড ট্রেন যাত্রা শুরু করেছে। 9D ডিস্টেন্স তাদের কভার করতে হবে তাদের রিলেটিভ স্পিডে, তাই তো। এবার রিলেটিভ স্পিড কী করে নির্ণয় করবো, তারা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, তাই এদের ইন্ডিভিজুয়াল গতিবেগের বা ভেলোসিটির সামই হবে রিলেটিভ স্পিড। তাহলে 3D + 4D 7D হয়ে যাবে কি, না এদের রিলেটিভ স্পিড। তাহলে এটাই হচ্ছে আমার টাইম, যে সময় তারা মিট করবে। তাহলে 9D/7D মানে 9/7, দ্যাট ইজ 1.27 ঘন্টা। আর 1.27 ঘন্টাকে ঘন্টা মিনিটে করতে গেলে 1 ঘন্টা বলতে পারি, আর 2/7 ইন্টু কত, 60। তাহলে 60 দুগুণে 120/7 মানে হচ্ছে 17.1 তাহলে 1 ঘন্টা 17.1 মিনিট পরে তারা মিট করবে। কিন্তু কোন সময়ের পরে, 1 ঘন্টা, কারণ অবশ্যই সেকেন্ড ট্রেন পরে ছেড়ে, তাহলে পরে যে ট্রেন ছাড়বে সেখান থেকে 1 ঘন্টা 17.1 মিনিট। তার মানে 9টার পর 1 ঘন্টা মানে 10টা, তাহলে 10 AM 17.1 মিনিট + 10 AM হবে এই প্রশ্নের সঠিক আনসার, অপশান সি। চলে যাই পরের প্রশ্ন হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 58। বলছে বয়েজ হাইট ইজ 133 সেন্টিমিটার অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার। বছরের শেষে একটি বালকের উচ্চতা 133 সেন্টিমিটার হয়। যদি বছরে তার উচ্চতা 6.4% করে বৃদ্ধি পায়, তবে বছরের শুরুতে তার উচ্চতা কত ছিল। তার মানে অলরেডি 6.4% বেড়ে এই উচ্চতাটা হয়েছে। তাহলে 6.4%-এর ফ্র্যাকশন ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 6.4%কে আমরা লিখতে পারি 64/1000, তাই তো। কাটাকুটি করছি, দেখো 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটতে পারো বা 8 দিয়েও কাটতে পারো। 8 দিয়ে কাটলে এখানে ওপরে হচ্ছে 8, এখানে হচ্ছে 125, 8 দিয়ে কাটলে করাই বেটার। তার মানে কি, যদি 125 তার ইনিশিয়াল উচ্চতা থাকতো, মানে বছরের শুরুতে, বছরে তার 8 বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, বৃদ্ধি পেয়ে হয়েছে 133, তাই তো। তার মানে বছরে তার উচ্চতা 133/125 গুণ হয়, 133/125 গুণ হয়। আর এই 133-এরই ভ্যালু বলা হয়েছে কত, 133 সেন্টিমিটার, 133 সেন্টিমিটার। তার 125-এর ভ্যালু 125 সেন্টিমিটারই হবে। তার মানে এর থেকে ইজি প্রশ্ন আর কিছু হয় না। তার মানে বছরের শুরুতে তার 125 সেন্টিমিটার ছিল, বছরের শেষে তার 133 সেন্টিমিটার হচ্ছে। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক আনসার। কোশ্চেন 59 বলছে গত সপ্তাহে একটি ম্যাগাজিনের 8000 কপি বিক্রি হয়, এই সপ্তাহে 7% বেশি কপি বিক্রি হলে এই সপ্তাহে কত কপি ম্যাগাজিন বিক্রি হয়েছে। বলো 8000 কপি আমার আগের সপ্তাহে, গত সপ্তাহে বিক্রি হয়েছে, এবছর 7% বেশি বিক্রি হয়েছে। তাহলে 7% বেশি হয়েছে মানে 107% হয়েছে, তাই তো। তাহলে 107/100, ব্যাস কাটাকুটি করে ফেলো। তোর তো 8 7 56, 8 1 8, একটা শূন্য লাগিয়ে দাও, 8560। অপশান বি হবে এই প্রশ্নের
কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, একজন দোকানদার একটি বাইসাইকেল 2050 টাকায় বিক্রি করে 25% লাভ করেন। খুব ভালো কথা। কত টাকায় বাইসাইকেলটি বিক্রি করলে তার লাভের পরিমাণ কমে 10% হবে? খুব ভালো কথা। তাহলে 25% তার লাভ হয়েছে, 25% তার লাভ হয়েছে মানে কি? 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে, সবাই জানি আমরা 1/4, মানে 4 টাকা জিনিসটার সিপি হলে 1 টাকা প্রফিট হয়েছে, মানে বিক্রি করেছে কত টাকায়? সেলিং প্রাইস কত? তুমি বলবে 5 টাকা, 5 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে 5-এর ভ্যালুই বলা আছে কত? 2050। 5-এর ভ্যালু কত বলা হয়েছে? 2050। কত গুণ? তুমি বলবে 5 × 20, 410 গুণ। তাহলে 4কে 410 গুণ করলে, 4কে 410 গুণ করলে আমি সিপি পেয়ে যাব। তাহলে 4কে যদি 410 গুণ করি কত হবে? 1640। তাহলে 1640 হচ্ছে আমার সিপি। এবার কি বলা হয়েছে না, প্রফিট ইজ রিডিউস টু 10%, প্রফিট পরিমাণ কমে 10% হয়েছে। ঠিক আছে, তাহলে 10% যদি প্রফিট কমে হয়ে থাকে এখন, তাহলে এখন প্রফিট কত হচ্ছে? আমরা সবসময় জানি সিপির ওপরই প্রফিট হয়, তাহলে এর ওপর 10% মানে 164 হচ্ছে এখন প্রফিট। তার মানে এখন সেলিং প্রাইস কত হলো? 4 6 0 1804। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 61। এই প্রশ্নটির আনসার দেখেই করা উচিত। এই প্রশ্নের সলিউশন করার জন্য তোমার এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে, দেখো 1/2 ফ্র্যাকশানগুলো লক্ষ্য করো। 1/2কে আমরা কি লিখতে পারি? নিচে 2 × 1 বা 1 × 2। সিমিলারলি 1/6কে কি লিখতে পারি? 2 × 3। 1/12কে আমরা কি লিখতে পারি? 3 × 4। চলছে ক্রমশ এরকম। লাস্ট কি আছে? 1/132, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 1/11 × 12। 1/11 × 12। এবার দেখো এই 1/1 × 2 একে আমরা কি লিখতে পারি? 1/1 - 1/2। আর 1/1 তো কেউ লেখে না, এটাকে 1 লেখাই বাঞ্ছনীয়। তাহলে যদি এটা লিখি তাহলে কি কোনো অসুবিধা হবে? বলবে না দাদা কোনো অসুবিধা নেই, একদম ঠিক আছে। আর 1/2 1/2 × 3কে আমরা কি লিখতে পারি? 1/2 - 1/3 লিখতে পারি। বলে হ্যাঁ দাদা একদম লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে -1/2 + 1/2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তারপরে আমরা 1/3 × 4কে কি লিখতে পারি? 1/3 - 1/4। তাহলে তারপরেও দেখো -1/3 + 1/3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। মানে কি, ফার্স্ট যে টার্মটি আছে এর মধ্যে থেকে যে -1/2 পাচ্ছি, মানে সেকেন্ড টার্মটি পরেরটার ফার্স্ট টার্মকে ক্যান্সেল আউট করছে, তাই তো? তো এরমভাবে আমরা দেখব যে লাস্ট টার্মে যখন পড়বো তখন লাস্ট টার্মের যে ফার্স্ট টার্ম, তার মানে কি 1/11 সেই ক্যান্সেল আউট হবে আগের টার্মের -1/11 সঙ্গে। তাহলে পড়ে থাকবে শুধু 1/12, পড়ে থাকবে শুধু -1/12। তাহলে আলটিমেট 1 - 1/12 হবে এই প্রশ্নের সঠিক আনসার। দ্যাট ইজ 11/12। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক আনসার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে। তাহলে এর পরের বারে যখন এই প্রশ্নটি থাকে তখন আমায় কী করতে হবে না, জাস্ট এই হাফের থেকে আমি কী দেবো না 1 নেবো, 1/1 × 2। আর লাস্ট টার্ম থেকে আমরা কী নেবো না 1/11 × 12। তাহলে আমরা দেখতে হবে যে এদের মধ্যে ডিফারেন্স যেন এক হয়, এদের মধ্যে ডিফারেন্স যেন এক হয়। 11-12 ডিফারেন্সও এক, 1 আর 2 ডিফারেন্সও এক। তাহলে এখান থেকে 1/1 দ্যাট ইজ 1, আর এখান থেকে 1/12 দ্যাট ইজ -1/12 হবে এই প্রশ্নের সঠিক আনসার। আর কিছু করার দরকারই নেই। ঠিক আছে, সেকেন্ডে এই প্রশ্নের আনসার আসবে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি 65। বলছি এ ব্যাটসম্যান মেক্স এ স্কোর of 84 runs in the 21st innings and thus increases his average by 2 runs. তাহলে একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে গিয়ে 84 রান করেছে এবং তার জন্য তার গড় রান 2 বেড়েছে, তাই তো? তাহলে 21তম ইনিংসের পর তার গড় রান কত ছিল? তাহলে সবসময় মনে রাখবো যে যখন কোনো একটা পার্টিকুলার কিছু সংখ্যার গড় বাড়ে, তার কারণ হচ্ছে কি না, বাইরে থেকে যে এসছে সে বেশি ভ্যালু নিয়ে এসছে এবং সেই যতটা বেশি ভ্যালু নিয়ে এসছে ততটা ভ্যালু সবার মধ্যে ডিস্ট্রিবিউট করার ফলেই অ্যাভারেজ বা গড় বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে 2 করে অ্যাভারেজ বৃদ্ধি পেয়েছে, এই যে গড় 2 করে বৃদ্ধি পেয়েছে, তার মানে কি প্রত্যেকে মানে 21তম ইনিংস মানে টোটাল 21টা ইনিংসের মধ্যে 2 করে ভাগ করে দেওয়া হয়েছে। তাই জন্যেই কী হয়েছে না অ্যাভারেজ 2 বৃদ্ধি পেয়েছে। আর এই 2 করে ভাগ কী করে করেছি না 21 × 2 মানে 42, 21 × 2 মানে 42, এই রানটা এক্সট্রা এসছে, যা আগে গড় ছিল তার তুলনায় 42 এক্সট্রা এসছে, তাই জন্যই আমি সবার মধ্যে ভাগ করে দিয়েছি। তাহলে 84 রান সে করেছিল
21তম ইনিংসে। তাহলে 84 রানের মধ্যে থেকে 42 রান সবার মধ্যে ভাগ করে দেওয়ার ফলে 2 করে অ্যাভারেজ বৃদ্ধি পেয়েছে। তার মানে অ্যাকচুয়াল অ্যাভারেজ কত? 84 মাইনাস 42, দ্যাট ইজ কত? 42। আর এই 42 ছিল কি 20তম ইনিংসের অ্যাভারেজ, কিন্তু আমার বলা হয়েছে 21তম ইনিংসের অ্যাভারেজ নির্ণয় করতে, তাই তো? এই 42টা আমরা কী পেলাম না, 42টা এক্সট্রা রান। এই এক্সট্রা রান আমি 84 থেকে বিয়োগ করলে পাবো 42। তার মানে আগে আমার প্রত্যেকটা ইনিংসের গড় ছিল 42 করে। 21তম ইনিংসে 84 রান করায় তার এক্সট্রা যে 42 সেটা সবার মধ্যে ভাগ করে দেওয়ায় 2 করে বৃদ্ধি পেয়েছে, তাই তো? তার মানে 20তম ইনিংস অবধি আমাদের গড় ছিল কত? 42। তার মানে এখন গড় কত? 42 প্লাস 2, দ্যাট ইজ 44। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। এবার চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 67। কী বলা হয়েছে? কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কয়েকজন মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। খুব ভালো কথা। তাহলে আমার পুরুষের সংখ্যা বলা আছে কিন্তু মহিলার সংখ্যা বলা নেই। আর কি বলা হয়েছে না, টাকার অনুপাত বলা হয়েছে 16:21। তাহলে পুরুষ, যদি আমি ম্যান লিখছি এখানে, আর এখানে হচ্ছে ফিমেল, ঠিক আছে? তাহলে ম্যানদের দেখতে পাচ্ছি 16 টাকা দেওয়া হচ্ছে, আর ফিমেলকে দেখতে পাচ্ছি 21 টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমি 16 এখানে এক্স লিখলাম, এখানে 21 এক্স লিখলাম। এবার একজন পুরুষ পাচ্ছে 4 টাকা। তাহলে আমরা বলতে পারবো যে 16x/4ই হচ্ছে নাম্বার অফ মেল, আর 21/3 হচ্ছে নাম্বার অফ ফিমেল। 21x/3 হচ্ছে নাম্বার অফ ফিমেল। আর এই 60x/4, দ্যাট ইজ 4x, এর ভ্যালুই বলা আছে কত? এর ভ্যালুই বলা হয়েছে আমার 160। তাহলে সেখান থেকে আমি এক্সের ভ্যালু কত পাচ্ছি গো? এক্সের ভ্যালু পাচ্ছি 40। নির্ণয় করতে হবে আমায় মহিলাদের সংখ্যা। মহিলাদের সংখ্যা কত? মহিলাদের সংখ্যা আমি কী করে পাবো না, 21x/3 করে। 21x/3 দ্যাট ইজ 7x, আর এক্সের ভ্যালু দেখছি 40। তাহলে 7 × 40 দ্যাট ইজ কত? 280 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অপশান সি। কোশ্চেন নাম্বার 68 বলা হয়েছে একটি সংখ্যার 60% অপর একটি সংখ্যার 3/5 অংশের সাথে সমান। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? প্রশ্ন দেখি আনসার লেখা উচিত তোমার। 60%-এর ফ্র্যাকশন ভ্যালু যদি তোমার জানা থাকে, 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/5। আমরা জানি 20% = হচ্ছে কত? 1/5 হয়। তাহলে 60%-এর 3 গুণ, তাহলে 60%-এর ভ্যালু কত হবে না 3/5। তাহলে দেখো প্রথম সংখ্যারও 3/5 আর দ্বিতীয় সংখ্যারও 3/5। যদি প্রথম সংখ্যা 3/5 = দ্বিতীয় সংখ্যা 3/5 হয়, দুদিকেই যেহেতু ফ্র্যাকশন ইকুয়াল আছে, তাহলে আমরা বলতে পারি যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 1:1। অপশান এ হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 70তে বলা হয়েছে একটি দ্রব্য 1864 টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয় সেই একই পরিমাণ লোকসান হয় যদি দ্রব্যটি 1490 টাকায় বিক্রি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? সবসময় মনে রাখবো যে যদি লাভ এবং লসের পরিমাণ ইকুয়াল হয়, তাহলে লাভ অথবা লোকসান = কী হবে না 1864 মাইনাস 1490, এদের ডিফারেন্স 1864 মাইনাস 1490/2। ব্যাস, এটাই হচ্ছে আমার এই প্রশ্নের ট্রিক্স। তাহলে দেখো 1864 1490 বিয়োগ করলে কত পাবো গো? আমি দেখতে পাচ্ছি এখানে 4 পাচ্ছি, 9 থেকে 16 7, 4 5, 5 থেকে 8 374/2। তার মানে হচ্ছে কত? 18 দুগুণে 36, 187। তাহলে 187 হচ্ছে আমার লাভ বা লস। আমার নির্ণয় করতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে 1864 টাকা বিক্রি করে কী হয়েছিল? লাভ হয়েছিল। তাহলে 1864 হচ্ছে আমার কি সেলিং প্রাইস, যেখান থেকে আমি যদি প্রফিট বিয়োগ করে দিই, প্রফিট বলতে পারি 187, প্রফিট বিয়োগ করে দিই, তাহলে আমি পেয়ে যাবো কি কস্ট প্রাইস। তাহলে 7 থেকে 14 7, এখানেও 7, তাহলে 1677। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 73। If 2 dice are thrown, how many different possibilities are there that the addition of their outcome is 8? আচ্ছা, তাহলে দুটো ডাইস, আচ্ছা ডাইস মানে কি বলতে পারি? লুডোর ছক্কা। তাহলে লুডোর ছক্কায় টোটাল কতগুলো ফেস থাকে? আমরা জানি লুডোর ছক্কায় টোটাল 6টা ফেস থাকে, তাই তো? তাহলে প্রত্যেকটা ফেসে নাম্বার হয়, নাম্বারটা তাদের ফেস সংখ্যা অনুযায়ী, তার মানে 1 থেকে শুরু করে 6 অবধি, ঠিক আছে? তাহলে আমাকে বলো 1 থেকে শুরু করে 6 অবধি এই সংখ্যাগুলোর মধ্যে কোন কোন সংখ্যার যোগফল 8? তাহলে তুমি বলবে দা 8কে আমরা লিখতে পারি 1 + 7। কিন্তু এক ডাইসের একটা ফেস হতে পারে,
কিন্তু 7 কি কোনো ডাইজের ফেজ হতে পারে না? হতে পারে না। তার মানে এই পসিবিলিটি সম্ভব নয়। আর কি হতে পারে গো? দাদা তাহলে আমি বলতে পারি 2 + 6। হ্যাঁ, একদম বলতে পারি। তাহলে কোনো একটি প্রথম ডাইজে যদি 2 হয়, পরের ডাইজে 6 পড়তেই পারে। তাহলে এটা একটা পসিবিলিটি হতে পারে যে প্রথম লুডোর ছক্কায় আমি দেখতে পেলাম 2 পড়েছে, পরের লুডোর ছক্কায় 6 পড়েছে। ঠিক এর উল্টো পসিবিলিটিস হতে পারে। তার মানে কি, প্রথম লুডোর ছক্কায় 6 পড়লো আর পরের লুডোর ছক্কায় 2 পড়লো। তার মানে 2 + 6 যেমন একটা পসিবিলিটিস, 2 + 6 যেমন একটা পসিবিলিটিস, সেরকম 6 + 2ও কিন্তু আর একটা পসিবিলিটি। ঠিক আছে, তাহলে 2 + 6 যেমন একটা পসিবিলিটি, সেরকম 6 + 2ও কিন্তু একটা পসিবিলিটি। তাহলে এখান থেকে আমরা দুটো পসিবিলিটি পেলাম। সিমিলারলি তুমি বলো 3 + 5 হতে পারে। প্রথম ডাইস থেকে আমি 3 পেলাম, পরের ডাইস থেকে আমি 5 পেলাম। আমি বলবো হ্যাঁ, অবশ্যই হতে পারে। আমি তোমায় বলবো তাহলে 5 + 3 কি হতে পারে না? বলবো হ্যাঁ, তাও তো সম্ভব। তাহলে এখান থেকে আমরা দুটো পসিবিলিটি পেয়ে গেলাম। তাহলে দেখো অলরেডি আমরা 4টে পসিবিলিটি পেয়ে গেছি। এবার দেখো লাস্ট পসিবিলিটি, দ্যাট ইজ 4 + 4। দুটোতেই হচ্ছে 4 করে পেয়েছি। দুটো ডাইসই আমরা দেখতে পাচ্ছি 4 আর 4 পড়েছে। তাহলে এই পসিবিলিটিস যার কোনো আর রিভার্স হতে পারে না, কারণ দুটোই ইকুয়াল। তাহলে টোটাল 4টে + 1টা 5টা পসিবিলিটিস আমরা পেলাম। তাহলে এখানে আমার আনসার কত হলো? অপশন এ 5 ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে চলে যাই আমরা নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 80। দ্য HCF অফ টু নাম্বারস ইজ 13 ইফ দে আর ইন দ্য রেশিও ইন 5:7, দ্য ফাইন্ড দ্য নাম্বার। সবসময় আমরা জানি যে নাম্বার আমরা কী করে পাবো না, রেশিওর প্রত্যেকটা টার্মের সঙ্গে HCF গুণ করে। তার মানে 5 × 13 এবং 7 × 13 হচ্ছে এই প্রশ্নের সঠিক আনসার। 5 × 13 65, 7 × 13 91, অপশান এ। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 84। দ্য স্পিড অফ এ ট্রেন ইজ 80 কিমি/আওয়ার ইফ ইট টেক্স 4.5 seconds টু ক্রস এ ট্রি, হাউ মাচ টাইম ইট টেক্স টু ক্রস 200 মিটার লেন্থ স্টেশন? তো সেম কোশ্চেন আমরা আগেও করেছি। স্পিড অফ ট্রেন বলা হয়েছে 4.5 সেকেন্ড টু ক্রস এ ট্রি। তাহলে ট্রেনটির লেন্থ আমি পেয়ে যাবো কী করে না, ডিস্টেন্স সমান হচ্ছে কি স্পিড ইন্টু টাইম। ব্যাস। তাহলে স্পিড কত বলা হয়েছে? 80 কিমি/আওয়ার। এখানে সেকেন্ড আছে, এখানে আনসারও সেকেন্ড আছে। তাহলে আমি কিমি/আওয়ারকে মিটার/সেকেন্ড করে নিই। তাহলে কী করবো, 5/18 দিয়ে গুণ করে দেবো। আর এখানে কি দেখতে পাচ্ছি 4.5 সেকেন্ড আছে টাইম। তাহলে 4.5 সেকেন্ডকে আমরা লিখতে পারি 9/2। ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো 9, এখানে 2, 2 আর 2 4, এখানে 20। তার মানে 20 5 কত, 100। তাহলে আমরা পেয়ে গেলাম ট্রেনের লেন্থ কত না 100 মিটার। ট্রেনের লেন্থ হচ্ছে 100 মিটার। এবার ট্রেন যখন 200 মিটারের স্টেশন অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্যও যাবে প্লাস স্টেশনের দৈর্ঘ্যও যাবে, কারণ টোটাল 300 মিটার ডিস্টেন্স কভার করবে। কোন স্পিডে? তার নিজের স্পিডে। স্পিড কত ছিল? 80। তাহলে একে আমি কত করবো না 5/18 দিয়ে গুণ করে নেব। ব্যাস। তাহলে এটাই হচ্ছে আমার টাইম, যেটা আমার নির্ণয় করতে বলেছে। তাহলে টাইম সমান কত হলো? 300 × 18/80 × 5। কাটাকুটি যাচ্ছে, এখানে 60, 20 3 60, 20 4 80। তারপরে কাটাকুটি আর একবার যাচ্ছে, এখানে 9 আর এখানে হচ্ছে 2। তাহলে 27/2, দ্যাট ইজ 13.5। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। 85, কোশ্চেন নাম্বার 85-এ কী বলা হয়েছে যে 0, 2 and 4 দিয়ে তৈরি 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গড় কত হবে? এর থেকে ইজি প্রশ্ন হয় না। যখনই দেখছি প্রথমে 0 আছে, তাই তোমার মাথায় আসতে পারে তাহলে 3 অঙ্কের সংখ্যা বলেছে, তাহলে সবচেয়ে ছোটো সংখ্যা এর মধ্যে 0, 2, 4। না, এটা 3 অঙ্কের সংখ্যাই নয়, এটা একটি 2 অঙ্কের সংখ্যা। তাই কখনোই আমি 0কে প্রথম লিখবো না। তুমি দেখবে এই আনসারটা দিয়েও কিন্তু এখানে আনসার করা আছে, দেখবে করে দেখাচ্ছে 0 to 4। আর সবথেকে বড় তুমি বলতে পারো 4 to 0। দেখো এদের যোগ করলে কত হবে? 4, 2 আর 2 4, এখানেও 4। আর এদের গড় কত হলো না 222। ঠিক আছে, অপশান দেখো ডিতে এই আনসারটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল আনসার। ঠিক আছে, তোমার দেখতে হবে 3 অঙ্কের সংখ্যা করতে হবে। এটাই হচ্ছে এই অঙ্কের প্রশ্নের সবথেকে বড় ট্রিক্স। 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 204, 204। আর বৃহত্তম সংখ্যা কত হবে না, বৃহত্তম সংখ্যা এটাই থাকবে 420। তার মানে 4, 2, 6, 624। 624/2 করলে কত হবে না 312 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, দ্যাট ইজ অপশান সি। কোশ্চেন নাম্বার 90-তে বলা হয়েছে হুইচ নাম্বার গিভস দ্য সেম রেজাল্ট ওয়েন অ্যাডেড টু 1/2 অ্যান্ড ওয়েন মাল্টিপ্লাইড বাই 1/2। তাহলে ধরলাম এমন একটি সংখ্যা হচ্ছে n, যার সঙ্গে 1/2 মানে 3/2 যোগ করলে যা হবে, যা রেজাল্ট পাবো, সেই সংখ্যা মানে n এর সঙ্গে 3/2 গুণ করলেও একই রেজাল্ট পাবো। তাহলে এবার দেখো n সলভ করে নিই এখান থেকে। এখানে দেখতে পাচ্ছি যোগ করলে 2n + 3 হচ্ছে, 2n + 3/2। আর এই 2 ওদিকে গেলে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে।
তখন আলটিমেট 2n প্লাস 3 এর সঙ্গে সমান হচ্ছে। আর এই 2n এদিকে গেলে আমরা কী দেখতে পাচ্ছি না 3n মাইনাস 2n দ্যাট ইজ 3। তার মানে কি এনের ভ্যালু কত পেলাম না 3। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক আনসার। তোমরা এখান থেকে অপশান টেস্ট করেও এই প্রশ্নের সলিউশন নির্ণয় করতে পারতে, তো এমন কিছু সময় লাগার কথা ছিল না। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 91 কী বলা হয়েছে? ইন এ ক্লাস অফ 40 স্টুডেন্টস 1/5 অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস লাইক টু ইট রাইস অনলি। খুব ভালো কথা। তার মানে কি ভেন ডায়াগ্রাম দিয়ে এই প্রশ্নের সমাধান করা সব থেকে ইজি। দেখো একটা ভেন ডায়াগ্রাম ড্র করলাম প্রথমে। এই হচ্ছে আমার একটি সার্কেল, এটি হচ্ছে অপর একটি সার্কেল। বলা হচ্ছে যে 40 জন স্টুডেন্টদের মধ্যে 1/5, তাহলে 40 ইন্টু 1/5 করলে কত হবে না 8, তাই তো? তাহলে 8 জন স্টুডেন্ট 1/5 অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, মানে 1/5 ইন্টু 40 দ্যাট ইজ 8। তাহলে 8 জন স্টুডেন্ট ধরলাম, এইটুকু পার্টে 8 জন স্টুডেন্ট বসে আছে যারা শুধু রাইস খেতে পছন্দ করে, যারা শুধু ভাত খেতে পছন্দ করে। তাহলে এই পোর্শনের ভ্যালু হচ্ছে কত না 8। আর 2/5 অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস লাইক টু ইট চাপাতি অনলি, ধরলাম এই পার্টটুকুতে সেই স্টুডেন্টরা বসে আছে যারা শুধু চাপাতি খেতে পছন্দ করে। তাহলে 2/5 অফ 40 দ্যাট ইজ 16। তাহলে 16 জন স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছি এরা চাপাতি খেতে পছন্দ করছে আর এরা রাইস খেতে পছন্দ করছে। তাহলে বাকি এই অংশে যারা বসেছে তারা হচ্ছে সেই সমস্ত স্টুডেন্ট যারা দুটো খেতেই পছন্দ করছে। তাহলে নির্ণয় করতে বলেছে টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্টস লাইক টু ইট অনলি। তাহলে আমরা নির্ণয় করতে হবে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য টোটাল স্টুডেন্ট লাইক টু ইট বোথ। তাহলে 16 8 24 অলরেডি হয়ে গেছে। তাহলে 40 জন টোটাল স্টুডেন্ট, তাহলে 40 থেকে যদি আমি 24 বিয়োগ করে দিই তাহলে পাবো 16। তাহলে এই 16 জন স্টুডেন্ট হচ্ছে তারা যারা দুটোই খেতে পছন্দ করে, দ্যাট ইজ এই পার্টে তারা বসে আছে। তাহলে কত অংশ টোটাল স্টুডেন্টের? এই 16 জন স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট দেখতে পাচ্ছি 40। তাহলে 16/40 দ্যাট ইজ কাটাকুটি যাচ্ছে 8 দিয়ে, 8 2 16, 8 5 40, 2/5 অংশ। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 93তে বলা হয়েছে ইফ কিউব রুট অফ 175616 ইজ 56 দেন দ্য ভ্যালু অফ, এই পার্টটির ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে দেখো কিউব রুট কার বলা হয়েছে 175616, তাহলে এরপরে এই দশমিক একটা দিয়ে এখানে 0 লিখতে পারি। তাহলে এর কিউব রুট কত বলা হয়েছে 56, এরপরে একটা দশমিক দিয়ে 0 লেখো। দেখো প্রথমে যে কিউব রুটটা নির্ণয় করতে বলেছে যার, সেটি হচ্ছে কত না 175.616। তার মানে নাম্বার কিন্তু একে, শুধু পয়েন্ট এদিক থেকে ওদিক গেছে। তাহলে কিউব রুটের ভেতরে দেখতে পাচ্ছি পয়েন্ট এখান থেকে 3 ঘর এগিয়ে এসছে, 3 ঘর এগিয়ে এসছে। তাহলে কিউব রুট হওয়ার পর পয়েন্ট কী হবে, এখান থেকে এখানে চলে আসবে। তার মানে প্রথম পার্টের ভ্যালু পাওয়া গেল কত না 5.6। তাহলে যদি কিউব রুটের ভেতরে 3 ঘর কোন দিকে আসে না বাঁদিকে আসে, তাহলে কিউব রুট হওয়ার পর দশমিক বাঁদিকে 1 ঘর আসবে। সিমিলারলি এখন আমি পেয়ে গেলাম এই পার্টটির ভ্যালু হচ্ছে 5.6। এবার সেকেন্ড পার্টটিতে দেখো আগের পার্ট থেকে কি হয়েছে না দশমিক আরও 3 ঘর বাঁদিকে এসছে। তাহলে এখানেও কি হবে না এই পার্টের ভ্যালু কি হবে না দশমিকের পরে কিউব রুট হওয়ার পরে দশমিক কী হবে 1 ঘর বাঁদিকে আসবে। তাহলে এখন কত হলো না 0.56। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আচ্ছা বোঝার সুবিধার্থে আমরা এই পার্টে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে আমরা এই পার্টটির ভ্যালু কত পেলাম না এই পার্টটির ভ্যালু পেয়েছিলাম আমরা 5.6। ওকে, এই পার্টটির ভ্যালু আমরা কত পেলাম, এই পার্টটির ভ্যালু পেলাম আমরা 0.56। ওকে, এবার দেখতে পাচ্ছি এই পার্টটিতে দেখতে পাচ্ছি আবার এর থেকে দশমিক আরও 3 ঘরে এসছে। তাহলে এই পার্টের ভ্যালু আমরা কত পাবো 0.056। ইজ ইট ক্লিয়ার? ব্যাস এদের সাম করতে হবে। 6 5 6 11 1, এখানে 2, এখানে 6, তাহলে 6.216। অপশান বি হবে প্রশ্নের সঠিক আনসার। নেক্সট প্রশ্ন এই সেটের আই থিঙ্ক লাস্ট কোশ্চেন, 98 99 না আরেকটি প্রশ্ন আছে। চলো 95 কোশ্চেনে কী বলা হয়েছে, রুমা 1 ঘন্টায় 30টি পৃষ্ঠা, নীরা 1 ঘন্টায় 40টি পৃষ্ঠা পড়তে পারে। খুব ভালো কথা। রুমা 2:30 একটি উপন্যাস পড়া শুরু করেছে এবং নীরা ওই একই উপন্যাস 3:20 পড়া শুরু করেছে। তাহলে 2:30 থেকে 3:20 মধ্যে গ্যাপ কত? 50 মিনিটের গ্যাপ। তাহলে এই যে 50 মিনিট, এই সময় শুধু রুমাই পড়েছে, নীরা তখনও পড়া শুরু করেনি। তাহলে রুমা
1 ঘন্টায় 30 পৃষ্ঠা পড়ে, তাহলে 50 মিনিটে কত পড়বে গো? 1 ঘন্টা মানে 60 মিনিট, তাই তো? তাহলে 60 মিনিটে পড়ছি 30 পৃষ্ঠা, তার মানে 1 মিনিটে পড়ছে কত? 30/60 হাফ পৃষ্ঠা, তাহলে 50 মিনিটে পড়বে কত? না 50 ইন্টু হাফ, দ্যাট ইজ 25 পৃষ্ঠা। তাহলে 25টা পেজ সে পড়বে, তাহলে 25টা পেজ সে অলরেডি পড়া শেষ করে ফেলেছে। তখন নীরা উপন্যাস পড়া শুরু করছে 3:20 এসে। তাহলে প্রশ্নে বলা হয়েছে যে নীরা শুরু করার পর ঠিক কত সময় পর তারা দুজনে একই পৃষ্ঠা পড়বে। তাহলে আমি ধরলাম তারা টি সময় পর একই পৃষ্ঠা পড়বে, ধরলাম টি ঘন্টা পর, সাপোজ টি ঘন্টা পর তারা একই পৃষ্ঠা পড়বে। 1 ঘন্টায় 30টা পৃষ্ঠা পড়ে রুমা, তাহলে টি ঘন্টায় সে 30টি পৃষ্ঠা পড়বে, তাই তো? এবার আমরা দেখেছি অলরেডি 25টি পৃষ্ঠা রুমা পড়ে ফেলেছে, তাহলে 25 + 30টি পৃষ্ঠা পড়া হবে ঠিক টি সময় পর, যখন তারা একই পৃষ্ঠা পড়ছে। কার এটা? না, এটা হচ্ছে রুমার। আর নীরা কত পৃষ্ঠা পড়বে ওই সময়? নীরা তো শুধু টি সময় ধরেই পড়েছে, তাহলে টি সময় নীরা কতটা পৃষ্ঠা পড়বে? না 1 ঘন্টার পরে 40টা পৃষ্ঠা, তাহলে টি ঘন্টায় পড়বে 40টিটা পৃষ্ঠা, ঠিক আছে? টি ঘন্টা, মনে রাখবো এটা। তাহলে এরা হচ্ছে ইকুয়াল, কারণ কি দুজনে একই পৃষ্ঠা তখন পড়ছে, তাই তো? এও যদি 200 নম্বর পৃষ্ঠা পড়ে, এও 200 নম্বর পৃষ্ঠা পড়ছে, এও 10 নম্বর পৃষ্ঠা পড়ে, এও 10 নম্বর পৃষ্ঠা পড়ছে, পৃষ্ঠার সংখ্যা কিন্তু সেম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 30টি - 40টি মানে 10টি এর ভ্যালু হচ্ছে 25, তার মানে টি এর ভ্যালু কত হবে? 25/10, 25/10 মানে হচ্ছে 5 2 মানে 2 পূর্ণ 1 2, তাহলে 2 পূর্ণ 1 2 ঘন্টা পরে, বা বলতে পারি 2 ঘন্টা 30 মিনিট পরে তারা একই পৃষ্ঠা পড়বে। এবার 2 ঘন্টা 30 মিনিট কার পরে, কতক্ষণের পরে? না ঠিক লাস্ট যখন পড়া শুরু করেছিল নীরা, তারপর থেকে 2 ঘন্টা 30 মিনিট, তাহলে 3:20 পর 2 ঘন্টা 30 মিনিট, তার মানে 5:50 গিয়ে তারা একই পৃষ্ঠা পড়বে। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। এবার চলে যাই কোশ্চেন নাম্বার 100। তাহলে লাস্ট প্রশ্ন এই সেটের বলছে, অরুণ কুড সেভ 10% অফ হিস ইনকাম, বাট 1 year later when his income increased by 20% he could have saved the same amount only as before. খুব ভালো কথা। তাহলে অরুণের আয় যদি, ইনকাম যদি আমি ধরে নিই 100 হয়, তাহলে সে 10% সঞ্চয় করে, তাহলে সেভ করছে কত? না 10 টাকা। তাহলে তার এক্সপেন্ডিচার কত গো? তুমি বলে 90 টাকার কিছুই না। এটা হচ্ছে 1 বছর আগে। বর্তমানে প্রেজেন্টে কী হলো না, তার আয় 20% বেড়েছে, তাহলে 100-এর উপর 20% মানে 120 হয়েছে। বলা হয়েছে পূর্বের ন্যায় একই পরিমাণ টাকা তার সঞ্চয় হচ্ছে, সঞ্চয়ের পরিমাণ কিন্তু বাড়েনি। তাহলে আগে 10 টাকা সঞ্চয় ছিল, এখনও 10 টাকা সঞ্চয় হচ্ছে। তাহলে খরচা কত হচ্ছে? 120 - 10, দ্যাট ইজ 110। কত খরচা হচ্ছে? 110 খরচা হচ্ছে। তাহলে তার খরচের বৃদ্ধির হার নির্ণয় করতে হবে। আগে ছিল 90, এখন 110, কত বৃদ্ধি পেয়েছে? 20। সবসময় ইনিশিয়ালের উপর বৃদ্ধি পায়, তার মানে 20/90, তার মানে 2/9। আর 2/9-এর ফ্র্যাকশন ভ্যালু কত? আমরা জানি 1/9-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 11/1/9%। তাহলে 2/9-এর ফ্র্যাকশন ভ্যালু হবে এর দুগুণ, মানে 22/2/9%। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক আনসার। তাহলে এই ছিল সেশন 2-এর প্রত্যেকটি অঙ্ক কোশ্চেনের সমাধান। তো আশা করবো তোমাদের প্রত্যেকে ভালো লেগেছে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই শেয়ার করবে যাতে অনেকেই এই ভিডিওটা দেখতে পারে।